আলোচনা করার চেষ্টা করব বিশ্বের বিভিন্ন দেশের অঞ্চল এবং দেশ পরিচিতি নিয়ে। মূলত আমাদের যে ব্যাচটি রয়েছে অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং একই সাথে 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্যই আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের প্রাইমারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষার বড় সড় একটি সার্কুলার খুব দ্রুততার সাথেই আসতে চলেছে আমাদের কাছে। অনেকেই আমরা যেটি শুনতে পাচ্ছি, প্রায় 40,000-এর মতো সেখানে শিক্ষক নিয়োগের অনেক বড় একটা সার্কুলার এটি হতে পারে। এবং আমরা মোটামুটি সবাই একটা ব্যাপার কম বেশি জানি, আমাদের অন্যান্য চাকরির পরীক্ষাগুলোর তুলনায় এই প্রাইমারি শিক্ষক নিয়োগের যে সার্কুলারটা বা এই প্রাইমারি শিক্ষক নিয়োগের যে পরীক্ষা পদ্ধতি সেটি তুলনামূলকভাবে অনেক বেশি সহজ। যেখানে আমাদের বিসিএস এর মতো পরীক্ষাগুলোতে বা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে শিক্ষক নিবন্ধনের সেগুলিতে কিংবা ব্যাংকের পরীক্ষাগুলোতে কিংবা আগামী 23 তারিখ আপনারা যেটিতে অনেকেই বসতে চলেছেন, আমাদের অতি কাঙ্ক্ষিত সিকিউরিটি বা হচ্ছে এনএসআই এর যে পরীক্ষাটি, সেখানেও যে কঠিন মাপের প্রশ্নপত্র তার তুলনায় প্রাইমারির কিছুটা স্বাভাবিকভাবে হয়তো গ্রেড কম হওয়ার কারণে কিন্তু আমাদের প্রাইমারিতে বলা যেতে পারে খুবই খুবই খুব সহজ প্রশ্নগুলো আসে। আজকের ক্লাসে আমরা এই প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং একই সাথে 11 থেকে 20তম গ্রেডের জন্য এই ক্লাসে অঞ্চল এবং দেশ পরিচিতি নিয়ে আলোচনা। তবে তার আগে বলে রাখা ভালো, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই কোর্সে বর্তমানে 50% ছাড়ে ভর্তি চলছে মাত্র 2500 টাকাতে। অর্থাৎ 5,000 টাকার কোর্সে আপনারা এখন চাইলে খুব দ্রুততার সাথে ভর্তি হতে পারবেন মাত্র 2500 টাকায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ক্লাসে আমরা আলাপ শুরু করি অঞ্চল এবং দেশ পরিচিতি নিয়ে। বলে রাখা ভালো, যেহেতু আমরা এটি প্রাইমারি আঙ্গিকে দেখার চেষ্টা করছি, তাই একদম বেসিক লেভেলের কথাবার্তা দিয়ে আজকের এই ক্লাসে আমরা যাত্রা শুরু করবো। তাহলে চলুন দেখি অঞ্চল ও দেশ পরিচিতি। তাহলে প্রথমেই আমরা একটু অঞ্চল ও দেশ পরিচিতির মধ্যে একদম লাস্টে চলে এসেছি, একদম লাস্টে আসা যাবে না, একদম শুরু থেকেই আমরা যাওয়ার চেষ্টা করব অঞ্চল ও দেশ পরিচিতির এই ক্লাসে। মূলত আপনি যদি দেখেন আমাদের এই যে বলছি আমরা প্রাইমারি, আমাদের প্রাইমারি প্রাইমারি এবং হচ্ছে 11 থেকে 20তম যে গ্রেডটা আছে, এই 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে, সেখানে আপনারা যদি একটা বার খেয়াল করে দেখেন তাহলে দেখবেন বিগত বছরের প্রাইমারি প্রশ্নগুলো যদি দেখেন, 2019-এর প্রশ্ন দেখতে পারেন কিংবা পরবর্তী 2020-এর প্রশ্ন দেখতে পারেন, 22-এর প্রশ্ন দেখতে পারেন। যদি প্রশ্ন দেখেন তাহলে কয়েকটা টপিক আছে ভাই যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসছে, প্রত্যেকটা বছর যেগুলো থেকে প্রশ্ন আসছে। যেমন আমি একটু স্পেসিফিকলি বলি, একটা টপিক থেকে আমাদের সাধারণ জ্ঞানে অবশ্যই প্রশ্ন আসছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একদম স্পেসিফিক কথাবার্তা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত কোনো না কোনো প্রশ্ন সেখানে থেকেছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আমরা জানি একটা বই ছিল বা এখনো আছে, সেটির উপর থেকে প্রশ্ন আসতো। 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুকে নিয়ে বানানো চলচ্চিত্র, এই জাতীয় কোনো না কোনো একটা বিষয় থেকে প্রশ্ন থাকতো। আরেকটা টপিক থাকতো মুক্তিযুদ্ধ, আরেকটা টপিক হতো ভাই মুক্তিযুদ্ধ। এরপর আমাদের এই যে মুক্তিযুদ্ধ, শুধু মুক্তিযুদ্ধ না, মুক্তিযুদ্ধকে ঘিরে যা কিছু আছে, অর্থাৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, কয়েকবার বলা যেতে পারে মুক্তিযুদ্ধ ভিত্তিক একদম পরিচিত যে উপন্যাসগুলো আছে, রাইফেল রুটি আওরাত, কিংবা বলা যেতে পারে হাঙ্গর নদী গ্রেনেড, কিংবা বলা যেতে পারে আগুনের পরশমণি, এই জাতীয় মুক্তিযুদ্ধ বিষয়ক একেবারে পরিচিত পরিচিত উপন্যাসগুলোকে লিখেছেন। এই প্রশ্নগুলোই আমরা বারবার ফেস করেছি এই প্রাইমারির যে পরীক্ষাগুলো সেগুলোতে। এর পাশাপাশি আমরা যদি আরেকটু ব্রড সেন্সে তাকাই তাহলে যেটা দেখতে পাবো, মুক্তিযুদ্ধের পর বিগত সরকার ছিল উন্নয়নের সরকার। তারা কথায় কথায় উন্নয়নের বাণী আমাদেরকে শোনাতো। আমাদের পরীক্ষাতেও ঠিক সেটাই আমরা দেখতে পেতাম। আমাদের কিছু উন্নয়ন প্রকল্প সম্পর্কে পরীক্ষাতে বারবার পুনরাবৃত্তি। এর বাইরে আন্তর্জাতিকের প্রশ্ন বলা যেতে পারে খুবই কমই আমাদের এই প্রাইমারিতে এবং 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলোতে আসতো। কারণ প্রাইমারিতে বলা যেতে পারে সাধারণ জ্ঞান যে পার্টটা আছে, এটা আমাদের বিসিএস যেরকম টোটালি দুইটা ভাগে ভাগ করা, বাংলাদেশ পার্ট আন্তর্জাতিক পার্ট, এরকম ভাগ করা না। ওইখানে দুইটাকে এক করেই নাম দেওয়া হয়েছে সাধারণ জ্ঞান।
যার ফলশ্রুতিতে ওই সাধারণ জ্ঞান পার্টটাতে আন্তর্জাতিক অংশ থাকতো ভাই খুবই কম। যার কারণে সেখানে আমরা দেখতে পেতাম এই তিনটা টপিকেরই প্রাধান্য অনেক বেশি থাকতো। আর এগুলোর বাইরে যে খুব সংক্ষেপে আন্তর্জাতিক পার্টটা থাকতো, খুব সংক্ষেপে যে আন্তর্জাতিক পার্টটা থাকতো, ওই আন্তর্জাতিক পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা থাকতো সেটাই হচ্ছে এই অঞ্চল ও দেশ পরিচিতি। তাহলে বুঝতে পারছেন আমাদের বিগত সরকারের যে প্যাটার্নটা ছিল প্রশ্নপত্রের বা তাদের আমলে সংগঠিত পরীক্ষাগুলোর এই চাকরির পরীক্ষাগুলোতে যে প্যাটার্নটা ছিল সেখানে আমরা এইটাই দেখতে পেতাম। ঠিক আছে, আপনারা যদি কয়েক বছরের বিগত প্রশ্ন ঘাটেন তাহলে এইটাই পাবেন। বঙ্গবন্ধু এসছেন, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার সম্পর্কিত প্রশ্ন, মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন, কিছু উন্নয়ন প্রকল্প সম্পর্কিত প্রশ্ন এবং কয়েকটা গুরুত্বপূর্ণ স্থাপনা বা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নিদর্শন কোথায় এগুলো জিজ্ঞেস করতো বাংলাদেশ থেকে। আর আন্তর্জাতিক থেকে বারবার এই টপিক থেকে প্রশ্ন করতো। স্বাভাবিকভাবেই আমরা বুঝি সরকার পরিবর্তনের সাথে সাথে প্রশ্নপত্রের প্যাটার্ন বদলায়, এগুলো জিজ্ঞেস করতো বাংলাদেশ। এই যে টপিক গুলো আছে এই টপিক গুলো আমরা বুঝতে পারি স্বাভাবিক প্রশ্নপত্র সরকার বদলে যায়। অর্থাৎ এখন নতুন সরকার আসার কারণে এগুলো থেকে হয়তো প্রশ্ন কম আসতে পারে, কিন্তু এই টপিক গুলো কিন্তু যে টপিকটার গুরুত্ব কোনোভাবেই কমে না সেটা হচ্ছে অঞ্চল ও বিভিন্ন দেশ পরিচিতি। অর্থাৎ এখনো আমরা যখন এই চাকরিগুলোর জন্য আন্তর্জাতিক পথে যাব ভাই, ফার্স্টে যেই জায়গাতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে অঞ্চল এবং বিভিন্ন দেশ পরিচিতি। তাহলে আসুন আমরা কিছু অঞ্চল পরিচিতি এবং দেশ পরিচিতি দেখার চেষ্টা করি। বলে রাখা ভালো এই দেশের মধ্যে অবশ্যই আপনি বুঝতে পারছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং যুক্তরাজ্য এবং ভারত, জাপান, চীন, ভারত, জাপান, চীন, এই দেশগুলো হচ্ছে ভাই গুরুত্বপূর্ণ। একদম সহজ কথাবার্তা। ঠিক আছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, চীন এগুলো গুরুত্বপূর্ণ। আমাদের একটা ক্লাসে অবশ্যই আমরা বিশ্বের অনেকগুলো দেশের পরিচয় জানতে পারবো না। আজকের ক্লাসে সংক্ষেপে আমরা বড় বড় যে দেশগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো আর অঞ্চল পরিচিতি নিয়ে আমরা কথাবার্তা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ফার্স্টেই চলুন আমরা পৃথিবীর অঞ্চলগুলো দেখা স্টার্ট করি। অঞ্চলগুলো দেখার জন্য আমরা ফার্স্টেই আমাদের এই যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, আশা করি ম্যাপটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এই ম্যাপটা একটু বোঝার চেষ্টা করি। এইটা বলা যেতে পারে আমাদের পৃথিবীর মানচিত্র, বলা কিছু নেই, আসলে এটাতে বোঝাই যাচ্ছে। তাহলে এই পৃথিবীর মানচিত্রটাই আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সেখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের মহাদেশগুলোকে দেখানো হয়েছে, অর্থাৎ এশিয়া মহাদেশ, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ইউরোপ, আফ্রিকা, নিচে আছে ওশেনিয়া, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমেরিকা মহাদেশ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, লাস্টে আছে অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা। তাহলে আসুন আমরা এগুলো নিয়ে একটু জানার চেষ্টা করি। ফার্স্টে গল্পটা শুরু করা যেতে পারে এশিয়া থেকে। আমরা জানি এশিয়া একদম ছোট্ট কালের, আমাদের একদম ছোট কালের পড়ালেখা, আমাদের বৃহত্তম মহাদেশ হচ্ছে ভাই এই এশিয়া। ঠিক আছে, আমাদের সবার এটা জানা আছে। এরপর আমরা প্রত্যেকে জানি এশিয়াতে 44টার মতো দেশ আছে। তবে এখানে অবশ্যই আমরা এখানে স্বাধীন দেশের কথা হিসাব করছি, 44টা স্বাধীন দেশ আছে, যেটার মধ্যে আমরা জানি জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে এখানে ভারত। জনসংখ্যাতে এখানে সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত, আপনি জানেন। এরপর আপনি যদি দেখেন আয়তনে এখানে বড় দেশ হচ্ছে চীন। আয়তনে বড় দেশ হচ্ছে এখানে চীন। এর পরবর্তীতে আপনি জানেন এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট, আমরা যদি সবচেয়ে ছোট হিসাব করি সেটা হচ্ছে মালদ্বীপ। সেটা হচ্ছে মালদ্বীপ, সবচেয়ে ছোট হচ্ছে মালদ্বীপ। আমরা এগুলো আগেও বেশ কয়েকবার পড়েছি আমাদের ভাই শিক্ষক নিবন্ধনের এই যে প্রাইমারিতে এই বেসিক প্রশ্নগুলি বারবার করে। ঠিক আছে, আমরা বেসিক তথ্যগুলি আজকের ক্লাসে একটু দেখবো। এরপর আমাদেরকে যদি বলে এশিয়ার সবচেয়ে ছোট দেশ, আমরা বলে ফেলেছি মালদ্বীপ। যদি প্রশ্ন করে এশিয়ার সর্বশেষ স্বাধীনতাপ্রাপ্ত, সর্বশেষ স্বাধীনতাপ্রাপ্ত দেশ কোনটা, একটু কমেন্ট বক্সে আমাকে বলেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের অতি পরিচিত সুজা মিয়া ভাই আছেন, খালিদ হাসান ভাই আছেন,
আদিমামণি আপু আছেন, একটু বলেন সর্বশেষ স্বাধীনতা প্রাপ্ত দেশ এশিয়ার কোনটা? আমরা কিন্তু বেসিক তথ্যে আগাচ্ছি। বৃহত্তর মহাদেশ, 44টা স্বাধীন দেশ আছে। আয়তনে বড় হচ্ছে চীন, জনসংখ্যায় ভারত, ঠিক আছে। মালদ্বীপ হচ্ছে সবচেয়ে ছোট্ট আমাদের এই এশিয়ার মধ্যে, ঠিক আছে। আমরা জানি ভারতের নিচে এই পার্টটাতে বলা যেতে পারে এইখানে ছোট ছোট দ্বীপ, দ্বীপ নিয়ে হচ্ছে মালদ্বীপটা তৈরি হয়েছে, যেগুলো যে কোনো সময় ডুবে যাওয়ার একটা ঝুঁকি আছে। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এখানটাতে, এখানটাতে মানে এশিয়াতে সর্বশেষ স্বাধীনতাপ্রাপ্ত দেশ কোনটা? করা উচিত। আমি আপনাদেরকে কিছুটা সাহায্য করি। এইখানে আমাদের অতি পরিচিত একটা দেশ আছে, না হচ্ছে তিমুর বা তিমুর লিসত, ঠিক আছে। আমরা একটু দেখি তিমুর লিসত, ঠিক আছে, তিমুর লিসত এটাই হচ্ছে ভাই সর্বশেষ, ঠিক আছে, সর্বশেষ দেশ। তাহলে দেখেন একটু হলেও ভাই এশিয়া সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে। এরপর এশিয়ার পর আপনি যদি একটু তাকান এই পার্টটাতে, এইখানে একটা বড় সড় আমাদের মহাদেশ আছে যার নাম হচ্ছে আফ্রিকা, যার নাম হচ্ছে ভাই আফ্রিকা। আফ্রিকা মহাদেশ সম্পর্কে আপনি বলতে পারেন এটা সম্পর্কে তো অনেক কিছু জানি। দেখেন, আপনাকে যদি প্রশ্ন করে সুসংহত, সুসংহত মহাদেশ কাকে বলা হয়, আপনি কি এটা জানেন? সুসংহত মহাদেশ কাকে বলে? উত্তর হচ্ছে আফ্রিকাকে। অথবা এইটা আপনি জানবেন, সেটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশও কিন্তু বলা হয় আফ্রিকাকে। আমরা জানি আফ্রিকাতে জ্ঞান বিজ্ঞান বা তথ্য প্রযুক্তি এখনো খুব ভালোভাবে বিকশিত হয়নি, যে কারণে আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এর পাশাপাশি আফ্রিকাতে অনেক বেশি আমরা মালভূমি দেখতে পাই। আফ্রিকাতে অনেক বেশি হচ্ছে আমরা মালভূমি দেখতে পাই। আমাদের বাংলাদেশে, আপনাদেরকে এটা পড়ানো হয়েছিল আগেই, আমাদের বাংলাদেশে দুই ধরনের ভূমি রূপ দেখতে পাওয়া যায় না। আমাদের বাংলাদেশে দুই ধরনের ভূমি রূপ দেখতে পাওয়া যায় না, একটা হচ্ছে মালভূমি আর একটা হচ্ছে মরুভূমি। বাংলাদেশে কোনো মরুভূমি নেই এবং বাংলাদেশে কোনো মালভূমি নেই, কিন্তু আফ্রিকাতে অনেক বেশি পরিমাণে মালভূমি আছে। এরপর আফ্রিকাকে আরো বলা হয় জ্যামিতিক মহাদেশ। আফ্রিকাকে বলা হয় জ্যামিতিক মহাদেশ। তাহলে সুসংহত মহাদেশ বলে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে, মালভূমি আছে এমন মহাদেশ বলে, এবং একই সাথে জ্যামিতিক মহাদেশ বলা হয় আফ্রিকাকে। এর পাশাপাশি আমাদেরকে এবার যদি প্রশ্ন করে আফ্রিকাতে দেশ কতটি আছে, একটু বলেন তো আফ্রিকাতে কতটি দেশ আছে? আমরা অনেকগুলো তথ্য জেনেছি, সুসংহত মহাদেশ, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, মালভূমির মহাদেশ, জ্যামিতিক মহাদেশ। প্রশ্ন হচ্ছে দেশ কতটি আফ্রিকায়? আমার একদমই সহজ প্রশ্ন, আফ্রিকায় কয়টা দেশ আছে? অবভিয়াসলি স্বাধীন সার্বভৌম দেশ কতটি? একদমই সহজ, মনে রাখা যায়। এখানে দেশ আছে 44টা, আর এই পার্টে দেশ আছে হচ্ছে 54টা। এইখানে 54টা দেশ আছে। এরপর আপনি যদি মনে রাখতে চান যে ভাই আফ্রিকার বড় কোনটা ছোট কোনটা, আমরা মনে রাখবো দুই এরিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া। আলজেরিয়া নাইজেরিয়া জনসংখ্যাতে এবং আয়তনে বড়, আগে বড়টা শেষ করি তারপর ছোটতে যাব। ওকে, তাহলে বড় হচ্ছে জনসংখ্যা এবং আয়তন হচ্ছে আলজেরিয়া আর নাইজেরিয়া। এখন প্রশ্ন হচ্ছে কোনটা আয়তন আর কোনটা জনসংখ্যায়? তাহলে দেখেন ভাই, আয়তন শুরু হচ্ছে কি দিয়ে? শুরু হচ্ছে আদে, আতে আয়তন, সহজ কথাবার্তা, ছোটবেলার পড়া। আতে আয়তন, তাহলে আতে আলজেরিয়া। তাহলে আমরা বুঝতেই পারছি আয়তনে যে দেশটা বড় সেই দেশটার নাম হচ্ছে আলজেরিয়া। আয়তনে যে দেশটা বড় সেই দেশটার নাম হচ্ছে আলজেরিয়া। এরপর জন, জন, ন ন ন আসতেছে, তাহলে নতে নাইজেরিয়া। তাহলে জনসংখ্যাতে বড় যে দেশটা, সেই দেশটার নাম হচ্ছে নাইজেরিয়া। তাহলে এই হচ্ছে ভাই আলজেরিয়া আর নাইজেরিয়া। একটা বড় হচ্ছে আয়তনে, আরেকটা বড় হচ্ছে ভাই জনসংখ্যাতে। আফ্রিকার বড় বড় দুটি দেশ, আফ্রিকার বড় বড় দুটি দেশ। এইবার আসুন দেখি আফ্রিকার ছোট্ট, ছোট্ট আয়তনে ছোট কোনটা, জনসংখ্যায় ছোট কোনটা। একটু মনে রাখতে পারি, দেশটার নাম হচ্ছে সিসেলিস। দেশটার নাম হচ্ছে সিসেলিস। এইটাই হচ্ছে ভাই আফ্রিকার ছোট, আফ্রিকার কি ভাই ছোট দেশ। আয়তন এবং জনসংখ্যায় আফ্রিকার ছোট্ট দেশ যেটি, সেটির নাম হচ্ছে সিসেলিস। ভারত
এই দেশটার মধ্যে সিসিলিস, এই দেশটার মধ্যে ভারত ঘাঁটি নির্মাণের চেষ্টা করছে। এই দেশটার মধ্যে ভারত ঘাঁটি নির্মাণের চেষ্টা করছে। পরীক্ষাতে খুব গুরুত্ব সহকারে জিজ্ঞেস করে, ভারত আফ্রিকার কোন দেশে ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে বা চেষ্টা করছে? উত্তরটি হচ্ছে সিসিলিস। কয়েকটা খবরে বলেছে যে ঘাঁটি নির্মাণ করে ফেলেছে, আর কয়েকটা খবরে বলেছে যে এখনো ঘাঁটি হয়নি, কারণ এই ঘাঁটিগুলো কিছুটা গোপনে তারা স্থাপন করার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে সিসিলিস এখানে হচ্ছে ভারতের ঘাঁটি স্থাপন করার বিষয়ে কথা আছে। এরপর যদি বলে আফ্রিকার সর্বশেষ স্বাধীনতাপ্রাপ্ত দেশ কোনটি, এটা পড়া উচিত আপনাদের। আফ্রিকার সর্বশেষ স্বাধীনতাপ্রাপ্ত দেশ কোনটি? উত্তর করবেন একটু আমাদেরকে মন্তব্যের করে জানাবেন। আফ্রিকার লাস্ট ইন্ডিপেন্ডেন্ট কোন দেশটা হয়েছে? আপনাদের পারা উচিত। ঠিক আছে, আমাদের চুপ করে বসে থাকলে হবে না ভাই, চেষ্টা করতে হবে। ঠিক আছে, একদমই সহজ প্রশ্ন। আফ্রিকার সর্বশেষ স্বাধীনতাপ্রাপ্ত দেশ কোনটা? আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই আছেন। দক্ষিণ সুদান। এই চমৎকার ভাই, সঠিক উত্তর ভাই, দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান হচ্ছে আমাদের সর্বশেষ। ও নোটে চলে গেছে, নোটে যাওয়া যাবে না, আমাদের যেটা করতে হবে। ওকে, আমরা আবার আগের জায়গায় ফেরত আসছি। এই তো সবকিছু তো মুছে গেছে। আচ্ছা, সবকিছু মুছে গেলেও সমস্যা নাই, আমরা আফ্রিকা নিয়ে আলোচনা করছিলাম। যেটা বলেছে ভাই এটা হচ্ছে দক্ষিণ সুদান। বলে আমরা একটা একটা করে জানার চেষ্টা করছি। দক্ষিণ সুদান সর্বশেষ স্বাধীনতা, সর্বশেষ স্বাধীনতা। তাহলে খেয়াল করে দেখেন আমাদের আফ্রিকা, এই ব্যাপারটা আপনারাই উত্তর দিয়েছেন ভাই, দক্ষিণ সুদান। এশিয়া নিয়ে আমাদের জানা হয়েছে। তাহলে আয়তনে আমরা পড়ে আসছি ভাই, এইটা হচ্ছে বৃহত্তম আয়তনে, এইটা ছিল বৃহত্তম। এরপর আপনি বুঝতেই পারতেছেন 2 নম্বরে যেহেতু এইটার কথা শুরু করেছি, তাহলে পৃথিবীতে আয়তনে দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে আফ্রিকা। এরপর আমি আলাপ করতে চাই ইউরোপ সম্পর্কে। আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আয়তনে ইউরোপ পৃথিবীর কততম মহাদেশ বলেন? আয়তনে ইউরোপ পৃথিবীর কততম মহাদেশ বলতে হবে, ট্রাই করুন। আয়তনে ইউরোপ কততম? আমি আপনাকে বলতে পারি হচ্ছে এইটা প্রথম, অবশ্য বুঝতে পারতেছেন। এইটা দ্বিতীয়, অবশ্য বুঝতে পারতেছেন। তৃতীয় মানে থার্ড হচ্ছে। প্রশ্ন হচ্ছে, আচ্ছা মিউট করে রাখবো, আমরা সবাই একটু মিউট করবো কেমন? আমরা সবাই একটু মিউট করে রাখবো, তাহলে আমাদের শুনতে সুবিধা হবে। একটু ম্যানুয়ালি নিজেরাই হচ্ছে। আমরা ওকে, আচ্ছা চমৎকার। ওকে, এরপর আমরা যেটি নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে আয়তনে। আমরা দেখতে পাচ্ছি নর্থ আমেরিকা যেটি আছে, নর্থ আমেরিকা হচ্ছে তৃতীয়। আপনাদের কাছে প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি ফেসবুকেও আমাদের অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করছেন। তাদের কাছে প্রশ্ন, ইউরোপ মহাদেশটা আছে এইটা আমরা জানি, ইউরোপকে বলা হয় ধনী। ইউরোপকে কি বলে ভাই? ধনী মহাদেশ। ইউরোপ হচ্ছে ধনী মহাদেশ। সবগুলো মহাদেশের মধ্যে যে মহাদেশটা সবচেয়ে বেশি ধনী, রিচ, সেটা হচ্ছে ইউরোপ। এরপর আমরা আরো একটা ব্যাপার জানি, ইউরোপ এমন একটা মহাদেশ যেখানে কোনো ভাই মরুভূমি নাই, যেখানে কোনো মরুভূমি নাই, এমন একটা মহাদেশ হচ্ছে ইউরোপ। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এটি আয়তনের দিক থেকে কতটা? স্যার ওকে, সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে না, একটু মাইক্রোফোন একটু উপরে নিলে মনে হয় সম্ভবত সুন্দর শোনা যেত। ওকে, আচ্ছা এইবার এইবার হচ্ছে অন্যরা একটু জানাবেন এইবার ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। জি জি। আচ্ছা চমৎকার, অসাধারণ, আমরা আরো ক্লিয়ারলি শুনতে পাচ্ছি এবার। যেটা বলছিলাম, ইউরোপ হচ্ছে ভাই ধনী, এবং এই ইউরোপে হচ্ছে কোনো মরুভূমি নাই। এরপর আমাদের আগের প্রশ্নে আমরা ফিরে আসি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে ভাই এইখানে কতটা হচ্ছে আমাদের আয়তন, এইটা কততম? সো আয়তন এটা হচ্ছে পঞ্চম। আয়তন এটা হচ্ছে ভাই পঞ্চম মহাদেশ। এরপর আমাদের আগের তথ্যে আমরা ফিরে আসি। এই পঞ্চম মহাদেশ যেটি আছে, এইখানে আমরা দেখতে পেয়েছিলাম এই পাঁচটাতে এশিয়াতে 44টা দেশ আছে। আমরা দেখতে পেয়েছিলাম আফ্রিকাতে 54টা দেশ আছে। আমরা এরপর জানবো ইউরোপে ভাই 48টা দেশ আছে। ইউরোপে 48টি দেশ, ইউরোপে 48টি দেশ রয়েছে, যার মধ্যে
আয়তন এবং জনসংখ্যা, আয়তন এবং জনসংখ্যা দুই থেকে বড় দেশটার নাম হচ্ছে রাশিয়া। আয়তন এবং জনসংখ্যা দুদিক থেকেই বড় হচ্ছে রাশিয়া। অনেকে বলতে পারে ভাই রাশিয়া তো ভাই অনেকাংশে এশিয়াতেও পড়েছে। কথাটা শতভাগ সত্য। রাশিয়ার বেশিরভাগ জায়গায় হচ্ছে এশিয়ার মধ্যে পড়েছে। কিন্তু রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, আমাদের অতি পরিচিত শহর মস্কো। মস্কো পড়েছে ইউরোপের মধ্যে। মস্কো যেহেতু ইউরোপের মধ্যে পড়েছে, তাই রাশিয়াকে আমরা এখানে ইউরোপের দেশ হিসাবে ঠিক করছি বা হিসাব করছি। যে কারণে এখানে ইউরোপের সর্ববৃহৎ দেশ কোনটি জিজ্ঞেস করলে আপনি উত্তর করার চেষ্টা করবেন রাশিয়া। আয়তনেও রাশিয়া, জনসংখ্যাও রাশিয়া। আর যদি প্রশ্ন করে যে ভাই সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট, আমাদের অতি পরিচিত ভ্যাটিকান সিটি, আমাদের অতি পরিচিত ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান হচ্ছে সবচেয়ে ছোট দেশ। ইউরোপের সবচেয়ে ছোট দেশ কোনটি? ইউরোপের সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি। আর যদি বলে সর্বশেষ স্বাধীনতা প্রাপ্ত দেশ কোনটা, তাহলে উত্তরটা হচ্ছে কসোভো। উত্তর হচ্ছে কি ভাই? কসোভো। এটা হচ্ছে লাস্ট, কসোভো লাস্ট। ঠিক আছে, তাহলে এশিয়া দেখলাম, তারপর হচ্ছে আফ্রিকা দেখেছি, তারপর আমরা ইউরোপ দেখেছি। এরপর এই তিনটে মহাদেশের পর আপনি আসবেন এই পার্টটাতে। এই পার্টে আমরা আলোচনা করার চেষ্টা করছি আমেরিকা সম্পর্কে। আমরা জানি একটা মানচিত্রের উপরেরটাকে বলে উত্তর, নিচেরটাকে বলে দক্ষিণ। উপরে হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ। তাহলে উপরেরটা উত্তর আমেরিকা আর নিচেরটা দক্ষিণ আমেরিকা। উপরেরটা উত্তর আমেরিকা, নিচেরটা দক্ষিণ আমেরিকা। আমরা জানি উত্তর আমেরিকা বা উপরেরটি যেটি, সেটি হচ্ছে আয়তনে ভাই তৃতীয় বৃহত্তম। আয়তনে তৃতীয় বৃহত্তম। যেখানে আয়তনে সবচেয়ে বড় দেশ যেটা, সেটা হচ্ছে কানাডা। আয়তনে বড় কানাডা, কিন্তু জনসংখ্যায় বড় হচ্ছে যুক্তরাষ্ট্র। আয়তনে বড় কানাডা, জনসংখ্যাতে বড় হচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা আয়তনে সবচেয়ে ছোট দেশ কোনটি বলতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে অনেক ভাইরা দেখছেন। সবার কাছে একটু প্রশ্ন, উত্তর আমেরিকা এই মহাদেশটির আয়তনের সবচেয়ে ছোট দেশ কোনটা? একটু ট্রাই করেন সবাই, একটু ট্রাই করবেন। যারা আমাদের জুমে দেখছেন তারাও একটু ট্রাই করেন। উত্তর আমেরিকা, এটার ভাই ছোট দেশ। ছোট 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 কোনটা? ছোট। আমাদের উত্তর আমেরিকা যেটি আছে সেটির ছোট কোনটা? ঠিক আছে, ওকে। আপনারা ট্রাই করছেন, ট্রাই করতে করতে আমরা উত্তরটা জেনে নিই। উত্তরটা হচ্ছে ভাই সেন্ট কিটস এন্ড নেভিস। সেন্ট কিটস, একটু আমাদের বানানটা দেখে নিতে হবে। সেটা হচ্ছে এখানটা ন চলে আসছে। ওকে, সেন্ট কিটস এন্ড নেভিস, এইটাই হচ্ছে ভাই সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। এবং এই নামটা সেন্ট কিটস এন্ড নেভিস, এই নামটা খুব ইম্পর্টেন্ট দিয়ে আমাদেরকে মনে রাখা উচিত। কেন ভাই? কারণ এইটা যদি বলে আমাদের নর্থ আমেরিকার মধ্যে আয়তনে কোনটা ছোট, আপনি বলবেন সেন্ট কিটস এন্ড নেভিস। যদি বলে জনসংখ্যায় কোনটা সবচেয়ে ছোট, আপনি বলবেন সেন্ট কিটস এন্ড নেভিস। যদি বলে আপনাকে সর্বশেষ স্বাধীনতা কোনটা, আপনি বলবেন সেন্ট কিটস এন্ড নেভিস। এই কারণে হচ্ছে নর্থ আমেরিকার এটাকে গুরুত্ব দেওয়া দরকার। এরপর নর্থ আমেরিকাতে যদি বলে দেশ কয়টা, উত্তর হচ্ছে ভাই দেশ হচ্ছে 23টা। দেশ হচ্ছে 23টা। এই 23টা দেশকেও আপনি খুব ইজিলি মনে রাখবেন। 23টা দেশকেও খুব ইজিলি মনে রাখবেন। ভাই কিভাবে রাখবেন দেখেন, এই যে দেখতেছেন বিশাল মানচিত্র, দেখেন এই পাশ দিয়ে এসে বিশাল বিশাল তাদের এই মানচিত্রটা, বিশাল বড় তাদের এই মানচিত্র। ঠিক আছে, এই বড় পার্টটার মধ্যে খুব ঠান্ডা মতো আপনি ভাগ করে ফেলবেন। এই যে পার্টটা দেখতেছেন, এই যে পার্টটা, আপনি জানেন এই পার্টটা হচ্ছে জিএল। এই পার্টটা কি ভাই? জিএল, গ্রিন ল্যান্ড। গ্রিন ল্যান্ড এই পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এই পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এই দ্বীপটা পড়ছে হচ্ছে ডেনমার্কের মালিকানায়। এই দ্বীপটার মালিক হচ্ছে ডেনমার্ক। এরপর আপনি ঠান্ডা মাথায় ভেবে নেবেন এইটা তাহলে ডেনমার্কের। এইটা বাদে এই যে বাকি পাহাড়টা দেখতেছি উপরের দিকটা, উপরের দিকটা পুরোটা হচ্ছে ভাই কানাডা। উপরের দিকটা পুরোটা হচ্ছে কানাডা। মাঝখান বরাবর পুরোটা হচ্ছে আমেরিকা। নিচের দিকটা পুরোটা হচ্ছে মেক্সিকো। তাহলে ভাই আপনার তিনটা দেশ হয়ে গেছে। উপরে হচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো।
কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। তাহলে মোট দেশ আমি আপনাকে বলেছি 23টা। কয়টা বলেছি ভাই? মোট দেশ আপনাকে বলেছি 23টা। বড় বড় দেশ বলেছি আমি এখানে 3টা। সবচেয়ে বড় কানাডা, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে মেক্সিকো। বড় দেশ 3টা। এরপর এরপর এই যে পার্টটা দেখতেছেন মাঝখানে, মাঝখানে এইখানে দেশ আছে ভাই 7টা। এইখানে দেশ আছে 7টা। উপরে হচ্ছে একটা আমেরিকা, নিচে একটা আমেরিকা। এগুলো যেহেতু মাঝখানে, তাই এদেরকে বলা হয় মধ্য আমেরিকা। মধ্য আমেরিকা। তাহলে মধ্য আমেরিকার দেশ কতটি? উত্তর হচ্ছে ভাই 7টি। মধ্য আমেরিকার দেশ 7টি। এরপর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। আপনি প্রত্যেকদিন ক্রিকেট খেলা দেখেন, ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখেন। ওয়েস্ট ইন্ডিজ নামে আপনি খুব ভালো করে জানেন কোনো দেশ কিন্তু নাই। অনেকগুলো ছোট ছোট দ্বীপ রাষ্ট্র নিয়ে তারা একসাথে ক্রিকেট খেলে, কিন্তু আলাদা আলাদা দেশ তারা। তাহলে কতটা দেশ সেখানে? উত্তর হচ্ছে এখানে 13টা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আছে। তাহলে 3টা বড় দেশ, 7টা মধ্য আমেরিকার দেশ, আর 13টা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। সব মিলে এখানে দেশ হচ্ছে 23টা। এই 23টা দেশ নিয়ে তৈরি হয়েছে নর্থ আমেরিকা, বা এই 23টা দেশ নিয়ে তৈরি হয়েছে উত্তর উত্তর আমেরিকা, যার মধ্যে আয়তনে বড় কানাডা, জনসংখ্যায় বড় যুক্তরাষ্ট্র, আর ছোট হচ্ছে সেন্ট কিটস এন্ড নেভিস। সেন্ট কিটস এন্ড নেভিস। আশা করি ক্লিয়ার। এরপর চলে আসবেন নিচে। নর্থ আমেরিকার নিচে আছে সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা, এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আপনার সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা। ছোটবেলা থেকে আপনারা সবাই ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে আসছেন। এই ব্রাজিল আর্জেন্টিনা যেই মহাদেশ সাথে করেছে, সেটাই হচ্ছে আমাদের সাউথ আমেরিকা, অতি পরিচিত সাউথ আমেরিকা। এই সাউথ আমেরিকাতে, এই সাউথ আমেরিকাতে ভাই দেশ আছে মোট 12টি। আমাদের এইখানে 12টি দেশ আছে। কতটি ভাই? দেশ আছে হচ্ছে 12টি। আয়তনে বড় কোনটা? বড়, বড়, বতে বড়, বতে বড়, বতে ব্রাজিল। তাহলে ভাই আয়তনেও ব্রাজিল, জনসংখ্যাতেও ব্রাজিল। যেভাবেই বলুক, সাউথ আমেরিকার বা দক্ষিণ আমেরিকার বড় দেশ হচ্ছে ব্রাজিল। আয়তনে বড়, জনসংখ্যায় বড়, দুইভাবেই বড় হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনা কিন্তু ভাই আয়তনে এবং জনসংখ্যাতে বেশ ছোট। কিন্তু ছোট হয়েও তারা আমাদের দেখতে পাই ফুটবলের মাঠে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করে। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে 12টা দেশ রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল। এরপর আপনি যদি চলেন ছোট, মানে দক্ষিণ আমেরিকার ছোট, ছোট হচ্ছে সুরিনাম। ছোট হচ্ছে ভাই সুরিনাম। তাহলে এই সুরিনামটা আমাদের আয়তনে, জনসংখ্যায় এবং স্বাধীনতায় সবার দিক থেকেই এটা ছোট। সর্বশেষ স্বাধীনতা প্রাপ্ত, আয়তনে ছোট, জনসংখ্যাতে ছোট সাউথ আমেরিকান দেশ, সেটা হচ্ছে সুরিনাম। এইটা মোটামুটি পাবেন 12টি দেশ। এরপর আপনি চলে যাবেন আমাদের অস্ট্রেলিয়াতে, আপনি চলে যাবেন আমাদের ওশেনিয়াতে, আপনি চলে যাবেন ভাই ওশেনিয়াতে। তবে ওশেনিয়াতে যাওয়ার জন্য আমরা এই পার্টে চলে আসবো। সহজ কথাবার্তা। এখানে বড় সড় দেশ এইটাই অস্ট্রেলিয়া। এরপর অস্ট্রেলিয়া থেকে একটু দূরে এইখানটাতে দেখেন বড় বড় 2টা পার্ট দেখা যাচ্ছে। এই 2টা পার্ট নিয়ে তৈরি হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ দেশ, যেটার নাম হচ্ছে নিউজিল্যান্ড। আপনি জানেন এটার নাম হচ্ছে ভাই নিউজিল্যান্ড। ঠিক আছে, নিউজিল্যান্ড। তাহলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই 2টা হচ্ছে বড় দেশ। বাকি দেশগুলো খুব ছোট 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 দ্বীপ রাষ্ট্র। এদেরকে নিয়ে মোট 14টা দেশ নিয়ে, মোট 14টা দেশ নিয়ে তৈরি হচ্ছে আমাদের পরিচিত মহাদেশ ওশেনিয়া। মহাদেশটার নাম হচ্ছে ভাই ওশেনিয়া। মহাদেশটার নাম হচ্ছে ওশেনিয়া। এখানকার বড় দেশ অস্ট্রেলিয়া। আয়তনে বড় অস্ট্রেলিয়া, জনসংখ্যাতে বড় অস্ট্রেলিয়া। আর ছোট হচ্ছে নাউরু, টুভেলু। নাউরু, টুভেলু এগুলো হচ্ছে ছোট। এগুলোর মধ্যে জনসংখ্যা প্রায় হচ্ছে অদল বদল হয়। ঠিক আছে, মানে হচ্ছে কোনোটাতে জনসংখ্যা হঠাৎ করে একটু কমে, আরেকটাতে হঠাৎ করে বাড়ে, আরেকটাতে কমে বাড়ে, এইরকম। ঠিক আছে, তার কারণে আমরা এখানকার জনসংখ্যাতে কম ছোটতে যাচ্ছি না। আর শুধুমাত্র আমরা দেখার চেষ্টা করছি বড় কোনটা। অস্ট্রেলিয়া এখানে সবচেয়ে বড়, এই কারণে আগে এটাকে অস্ট্রেলিয়া মহাদেশ নামে ডাকা হতো, এখন এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। লাস্টলি আমাদের বরফে ঢাকা মহাদেশ, সেটা হচ্ছে ভাই অ্যান্টার্কটিকা। বরফে ঢাকা অ্যান্টার্কটিকা। আপনি ভালো করেই জানেন এটা বরফে আবৃত। এখানে কি আছে ভাই? অনেক বেশি বরফ। যেহেতু অনেক বেশি বরফ,
এখানে কোনো মানুষ বসবাস করে না, এখানে কোনো মানুষ নেই, এখানে কোনো গাছপালা কিচ্ছু নাই, এখানে কোনো ভাই পাখিও খুব বেশি নাই, এবং কি এখানে কোনো বৃষ্টিপাত, এখানে কোনো কি নাই ভাই, বৃষ্টিপাত নাই। বৃষ্টির পর আগেই এখানে হচ্ছে তুষার হয়ে এগুলো ঝরে পড়ে। এখন আপনি বলবেন ভাই আমি তো দেখি মাঝে মধ্যে অনেক মানুষজন অ্যান্টার্কটিকাতে গবেষণা করতে যায় ঠিকই, কিন্তু ওনার নাগরিকত্ব অন্য কোন একটা দেশে, যে দেশগুলো এই মহাদেশগুলোর মধ্যে পড়েছে, সো দ্যাটস আপনি বলতে পারবেন না যে তিনি অ্যান্টার্কটিকার মানুষ। এই কারণে কাগজে কলমে অ্যান্টার্কটিকাতে কোনো মানুষজন নাই। এরপরে হচ্ছে পাখি, পেঙ্গুইন পাখির মতো কিছু পাখি আছে, কিন্তু আমাদের পরিচিত যে পাখিগুলো সেগুলো নাই, পরিচিত গাছপালাও নাই। বৃষ্টি সেখানে হয় না, তার আগেই হচ্ছে তুষার হয়ে সেগুলো ঝরে পড়ে। এই হচ্ছে কিছুটা মহাদেশ পরিচিতি, পৃথিবীর মহাদেশ পরিচিতি। আপনাদের কাছে এবার প্রশ্ন, আয়তনে বড় কোনটা আপনি দেখছেন? আয়তনে বড় কোনটা দেখছেন? যেমন এটা বড়, এটা ফার্স্ট, এরপরে সেকেন্ড, এরপরে আপনি গেছেন থার্ড, একদম সিরিয়ালি গেছেন। এটা ইউরোপ পঞ্চম, আপনি জেনেছেন, ঠিক আছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র মহাদেশ কোনটা, বলেন। আমি বড় কোনটা বলেছি, আপনারা ছোট কোনটা বলবেন। সবচেয়ে ছোট কোন মহাদেশ? ট্রাই করেন, সবচেয়ে ছোট কোন মহাদেশ? আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকেও অনেকে উত্তর করার চেষ্টা করছেন, আমরা ফেসবুকে উত্তরগুলো একটু নেওয়ার চেষ্টা করি। সবচেয়ে ছোট কোন মহাদেশ? অস্ট্রেলিয়া। চমৎকার, অস্ট্রেলিয়া বা হচ্ছে ভাই ওশেনিয়া। অস্ট্রেলিয়া না বলে ভাই ওশেনিয়াটা বলি এখন। সবচেয়ে ছোট হচ্ছে ওশেনিয়া মহাদেশ, তাহলে ছোট হচ্ছে ওশেনিয়া। তাহলে আয়তনের বড় ছোটটা শেষ হলো। এইবার আপনি আমাদেরকে বলেন ভাই, বা আপনারা আমাদেরকে একটু বলেন যে উঁচু উঁচু কোন মহাদেশটা সবচেয়ে উঁচু বা উচ্চতম মহাদেশ? সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা কার সবচেয়ে বেশি? একটু ট্রাই করেন। সমুদ্র পৃষ্ঠ থেকে কোন মহাদেশের উচ্চতা সবচেয়ে বেশি? একটু বলতে হবে। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বা উচ্চতম মহাদেশ কোনটির বেশি? আমরা আয়তন দেখে ফেলেছি, ছোট বড় দেখে ফেলেছি, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা কোন মহাদেশের বেশি? এইটা একটু উত্তরটা বলে দেওয়া যাক। উত্তরটা হচ্ছে ভাই অ্যান্টার্কটিকা। তো মাথায় হঠাৎ করে নাও আসতে পারে অ্যান্টার্কটিকা। আপনি ভাবতে পারেন এটা হয়তো ভুল করে দিয়েছে, কিন্তু না, অ্যান্টার্কটিকাই হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু। তাই যদি বলে উঁচু মহাদেশ কোনটা, উত্তর করার চেষ্টা করবেন ভাই অ্যান্টার্কটিকা। এরপর এটুকু আমরা দেখলাম। আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখেন, উপকার হতে পারে আপনাদের। আমরা এটুকু দেখে ফেললাম। এই পর্যায়ে আমরা একটু ভাই সামনের দিকে এগিয়ে যাবো, ঠিক আছে? আসেন একটু আমরা সামনে আগাই। এই পেজটা নিয়ে কথাবার্তা শেষ, আমরা এবার সামনে চলে যাচ্ছি। ওকে, এইবার আমরা দেখার চেষ্টা করছি আমাদের অতি পরিচিত দক্ষিণ এশিয়া। আমাদের এই অঞ্চলটা নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলার চেষ্টা করব। আমরা প্রত্যেকে জানি এই দক্ষিণ এশিয়াতে অনেকগুলো দেশ আছে। এই অনেকগুলো দেশের জন্যই আমাদের আলোচনা। দক্ষিণ এশিয়াতে মোট সব মিলিয়ে 8টি দেশ আছে। সব মিলিয়ে ভাই 8টি দেশ আছে। আমরা জানি আমাদের পরীক্ষায় এখান থেকে খুব বেশি আসে, খুব বেশি এখান থেকে আসে। বিশেষত আমাদের যেহেতু প্রাইমারি পরীক্ষা থেকে খুব বেশি প্রশ্ন থাকে। আর আমরা এই 8টা দেশ মনে রাখার কৌশলও বেশ কিছু ক্লাস আলোচনা হয়েছে। বিএনপি ইজ এমবিএ, বিএনপি ইজ এমবিএ, এই লাইনটার মাধ্যমে আমরা মনে রাখি। বিতে বাংলাদেশ, এনে নেপাল, বিতে পাকিস্তান, আইতে ইন্ডিয়া, এসে শ্রীলঙ্কা, এমে মালদ্বীপ, বিতে ভুটান, এতে আফগানিস্তান। এই হচ্ছে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ 8টা দেশ, ঠিক আছে, বা দক্ষিণ এশিয়ার 8 দেশ। এদেরকে নিয়েই আমরা জানি একটা সংস্থা আছে, সেই সংস্থার নাম হচ্ছে সার্ক। সংস্থার নাম হচ্ছে সার্ক। যেই সার্ক আমরা প্রত্যেকে পড়ে এসেছি 1985, 1985 1985 যে সার্ক যাত্রা করেছিল। এরপর এই লাইনটা থেকে আমরা আরো বের করে ফেলতে পারি যে ভাই ফার্স্টে তো দিয়েছেন বি, ফার্স্ট কি আছে, বিএনপির বি। তাহলে সার্ক কোন দেশের থেকে যাত্রাটা স্টার্ট করেছে? উত্তর হচ্ছে বাংলাদেশ থেকে। কারণ বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি স্বপ্নদ্রষ্টা। তার কারণে বলা যেতে পারে যে বাংলাদেশ থেকে এটি যাত্রা শুরু। এবং যেহেতু আমরা জানি জিয়াউর রহমানের পার্টি হচ্ছে বিএনপি, তাই সার্ক বিএনপি কিছুটা মিলানো যায়। এরপর লাস্টে কি আছে? লাস্টে আছে এ, এতে আফগানিস্তান, এতে আফগানিস্তান। এর সর্বশেষ সদস্য কোন দেশ? হচ্ছে
উত্তর হচ্ছে আফগানিস্তান। তাহলে এই হচ্ছে দক্ষিণ এশিয়ার 8 দেশ। এখানে মানচিত্রে আমরা এই 8টা দেশই দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে উপরে আফগানিস্তান, তার নিচে পাকিস্তান, সবচেয়ে বড় হচ্ছে ইন্ডিয়া ও ভারত, এখানে আছে নেপাল, এখানে ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আর একদম নিচে ছোট ছোট কিছু দ্বীপ নিয়ে আছে হচ্ছে মালদ্বীপ। এরপর এই দেশগুলোর সম্পর্কে আসেন এখন আমরা হালকা করে ছোট ছোট কিছু তথ্য এই দেশগুলো নিয়ে এবার জানবো। যেমন যদি প্রশ্ন করি এই 8টা দেশের মধ্যে জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার মানে সহজ বাংলায় বললে বাচ্চা জন্মের হার, জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোন দেশে বলেন? জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের এই সার্কের দেশগুলোর মধ্যে বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কোন দেশে সবচেয়ে বেশি? আমাদের যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির হার কোন দেশের সাথে সবচেয়ে বেশি? দক্ষিণ এশিয়ার কোথাকার মানুষজন বেশি বেশি বাচ্চা বা সন্তান উৎপাদন করে? আমাদের ফেসবুকের ভাইরাও নিশ্চুপ হয়ে আছেন, জুম থেকে যারা দেখছেন তারাও নিশ্চুপ হয়ে আছেন। আমরা এই উত্তরটা বলার চেষ্টা করি। উত্তরটা হচ্ছে ভাই আফগানিস্তান। উত্তরটা হচ্ছে আফগানিস্তান। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি হচ্ছে এই আফগানিস্তানে। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির হার বেশি আফগানিস্তানে। এরপর পরীক্ষাতে প্রায় জিজ্ঞেস করে আমাদের এই যে দক্ষিণ এশিয়ার কোন দেশের নির্দিষ্ট সীমানা নেই? দক্ষিণ এশিয়ার কোন দেশের নির্দিষ্ট সীমানা বা কোন দেশের নির্দিষ্ট সীমান্ত নেই? সীমানা বা কোন দেশের নির্দিষ্ট সীমান্ত নেই। সীমান্ত সাথে সাথে আপনি উত্তর করার চেষ্টা করবেন ভাই মালদ্বীপ। সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন মালদ্বীপ। মালদ্বীপের নির্দিষ্ট কোন সীমান্ত নেই। কেন মালদ্বীপের সীমান্ত নাই? কারণটা খুব সহজ। মালদ্বীপ হচ্ছে মূলত একটা দ্বীপ। এইখানটাতে যখন হচ্ছে জোয়ার হয়, যখন জোয়ার হয় তখন কি হবে? পানি বাড়ে, পানি বাড়ে। তো মনে করেন এটা হচ্ছে একটা দ্বীপ, তো দ্বীপের মধ্যে পানি বাড়লে দ্বীপটার পাড়ের যে জায়গাগুলো সেগুলো বেশি অংশ পানিতে প্লাবিত হয়ে যায়, তো তখন সীমান্ত ছোট হয়ে আসে, সংকুচিত হয়ে আসে। যখন ভাটা হয় তখন হচ্ছে পানি দূরে সরে যায়, তখন হচ্ছে সীমান্ত বড় হয়ে যায়। এই কারণে নির্দিষ্ট সীমান্ত নেই দক্ষিণ এশিয়ার কোন দেশে? উত্তর হচ্ছে ভাই মালদ্বীপ, এই দেশটা। এরপর আসেন আমরা আরেকটু ডিপে আলোচনা করার চেষ্টা করি দক্ষিণ এশিয়ার এই দেশগুলো সম্পর্কে। মূলত এখানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দেশ হচ্ছে ভারত। ভারত ভারত এই সময়টাতে সাম্প্রতিককালে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ আমরা জানি ভারত পাকিস্তান একটা সংঘাত তৈরি হয়েছে। যে সংঘাতটা তৈরি হয়েছে পেহেলগামে, ভারতের পেহেলগামে আমরা জানি 26 জন দর্শনার্থী নিহত হয়েছেন। 26 জন নিহত হয়েছেন পেহেলগামে। ঠিক আছে, আর এই ঘটনাটাকে কেন্দ্র করেই বর্তমানে বলা যেতে পারে এই অঞ্চলের রাজনীতি অনেক বেশি উত্তপ্ত। আপনাদের কাছে প্রশ্ন, এই যে পেহেলগামের সন্ত্রাসীদের হাতে 26 জন নিহত হয়েছেন, তারা কবে নিহত হয়েছেন বলেন? আমাদের ফেসবুক থেকে যারা দেখছেন তারাও একটু বলার চেষ্টা করেন পেহেলগামে যে নিহত হয়েছেন কবে? এপ্রিলের কবে? মে মাস চলে আসছে, আপনাদেরকে বলতে হবে এপ্রিলের কবে। বলেন বলেন। আমরা এগুলো ফেসবুকে দেখেছি, ফেসবুকে পোস্ট করেছি, কিন্তু আমাদের হঠাৎ করে জিজ্ঞেস করলে আমরা মাথায় থাকে না কবে। এই যে 26 জন মানুষ মারা গেছে পেহেলগামে, কবে মারা গেছে? যেটা নিয়ে পুরো ভারত বলা যেতে পারে উত্তপ্ত, যেটা নিয়ে বলা যেতে পারে পরবর্তীতে পাকিস্তানের সাথে তাদের যুদ্ধ পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়ে গেছে। আমাদের এই সাম্প্রতিক তথ্যগুলো জানতে হবে। এগুলো পুরাতন তথ্য ভাই, যেগুলো আগে লিখেছে সেগুলো পুরাতন তথ্য। এই যে বলছে পেহেলগামে 26 জন নিহত, আপনিও জানেন আমিও জানি এটা একদম রিসেন্ট ঘটনা। পেহেলগামের এই 26 জন মারা যাওয়ার ঘটনা, যেটাকে কেন্দ্র করে পরবর্তীতে পুরো ভারতের রাজনীতি উত্তপ্ত হয়ে গেছে। ঠিক আছে, একটু মাথায় রাখবো। যদিও আপনি জানেন 22 এপ্রিল, 22 এপ্রিল 2025 মারা গেছে। ঠিক আছে, 22 এপ্রিল 2025 মারা গেছে। মারা যাওয়ার পর লস্কর ই তৈয়বা একটি গ্রুপ, এই গ্রুপটির উপরে হচ্ছে ভারত, বা বলা যেতে পারে তারাও স্বীকার করেছে, ভারত দায় চাপানোর চেষ্টা করেছে। এর পরবর্তীতে ভারত কি করেছে? তারপর ভারত অপারেশন বা হচ্ছে আক্রমণ পরিচালনা করেছে, যেটা নামে আপনি জানেন অপারেশন, দুঃখিত, যেটা নাম হচ্ছে তারা দিয়েছে অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর। ঠিক আছে, আপনাদের কাছে প্রশ্ন, এই অপারেশন সিন্দুর, ঠিক আছে, যেমনই হোক না কেন ভাই আলোচনায় আসছে,
আমাদের জানতে হবে এটি কত তারিখ চালানো হয়েছে। বলেন যারা যারা দেখছেন, চমৎকার। আমরা দেখতে পাচ্ছি আমাদের হাসি হাসি মধু, উনি বলার চেষ্টা করেছেন 22 এপ্রিল এই আক্রমণটি পরিচালনা করা হয়েছিল। চমৎকার, তাকে ধন্যবাদ। এবার ট্রাই করেন অপারেশন সিন্দুর কত তারিখ চালানো হয়েছিল। ভারত পাকিস্তানের উপরে একটি বিমান অপারেশন চালিয়েছে, যেটির নাম তারা দিয়েছে অপারেশন সিন্দুর। প্রশ্ন হচ্ছে এটি কত তারিখ চালানো হয়। ঠিক আছে, একটু উত্তর করার চেষ্টা করবেন, অপারেশন সিন্দুর কত তারিখ চালানো হয়েছিল। আমি আপনাদেরকে সাহায্য করছি। মে মাসে চালানো হয়েছিল। সোফিয়া কুরেশি, কর্নেল সোফিয়া কুরেশি একজন মুসলিম নারী, এবং হচ্ছে ভূমিকা সিং আরেকজন নারী। দুই নারী হচ্ছে এটি নেতৃত্ব দিয়েছিলেন। কত তারিখ? উত্তরটা আমি বলে দিচ্ছি ভাই, 7 মে 2025। 7 মে 2025-এ চালানো হয়েছে এই অপারেশন সিন্দুর। 7 মে 2025-এ চালানো হয়েছিল অপারেশন সিন্দুর। এরপরে আমি একটু আবারও লিখে দিচ্ছি, অপারেশন সিন্দুর চালানো হয়েছিল ভাই। লেখা দেখতে না, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে 7 মে 2025 চালানো হয়। নেতৃত্ব কে দিয়েছিল? নেতৃত্ব দিয়েছে হচ্ছে সোফিয়া কুরেশি। সোফিয়া কুরেশি, সোফিয়া কুরেশি ও ভূমিকা সিং, এই দুজন হচ্ছে এটিতে নেতৃত্ব দিয়েছেন। দুই নারী অফিসার এটিতে নেতৃত্ব দিয়েছেন। ঠিক আছে, সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং। চমৎকার, আমাদের হাসি মধু ভাই হচ্ছে আবার উত্তর করে দিয়েছেন 7 মে। ফেসবুক থেকে তিনি দেখছেন এবং উত্তর করেছেন। চমৎকার ভাই। ওকে, এরপর এই অপারেশন সিন্দুর এটির সময় যে বিমানটি সবচেয়ে বেশি আলোচনা এসছে, আমরা জানি, প্রত্যেকে এখানে জানি ভাই, রাফায়েল যুদ্ধ বিমান। রাফায়েল যুদ্ধ বিমান এটি হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা আসছে। কারণ বলা হচ্ছে রাফায়েল যুদ্ধ বিমান অন্যতম বিধ্বংসী একটা যুদ্ধ বিমান, যেটা ফ্রান্সের কাছ থেকে ক্রয় করেছিল ভারত। এবং ভারত ভেবেছিল এই যুদ্ধ বিমান ক্রয় করার মধ্য দিয়ে তাদের যে সামরিক শক্তি সেটা অন্য উচ্চতায় পৌঁছে গেছে। এই যুদ্ধ বিমানকে কোনোভাবেই পাকিস্তান টেক্কা দিতে পারবে না। বাট পাকিস্তান অসম্ভবকে সম্ভব করার মতো তারা শুধু টেক্কা দেয় নাই, তারা রাফায়েল যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে। যেই কারণে পুরো বিশ্বব্যাপী রাফায়েল যুদ্ধ বিমানের দাম আকস্মিকভাবে অনেক বেশি পরিমাণে কমে গেছে। ঠিক আছে, বলা যেতে পারে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। এবং বলা যেতে পারে নরেন্দ্র মোদীর গালে এক প্রকার চপেটা ঘাতের মতো এই পরাজয় পাকিস্তান লেপটে দিয়েছে ভারতকে। ঠিক আছে, তাহলে এই রাফায়েল যুদ্ধ বিমানের পরীক্ষা প্রশ্ন হতে পারে। আমরা জেনে নিব রাফায়েল যুদ্ধ বিমান কোন দেশের তৈরি। এটা হচ্ছে ভাই, রাফায়েল যুদ্ধ বিমান হচ্ছে ফ্রান্সের তৈরি। ফ্রান্সের তৈরি, এটা পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি যে রাফায়েল যুদ্ধ বিমান কোন দেশের তৈরি। সাম্প্রতিক সময় ব্যবহৃত রাফায়েল যুদ্ধ বিমান কোন দেশের তৈরি? মাথায় রাখবো এটা ফ্রান্সের তৈরি যুদ্ধ বিমান, যেটি ব্যবহৃত হয়েছে এই অপারেশন সিন্দুরের ক্ষেত্রে এবং যেটি ভূপাতিত করা হয়েছে। ঠিক আছে, বা এই জাতীয় কথা বলা হয়েছে বা প্রচারিত হচ্ছে বর্তমানে। ওকে, এর পরবর্তীতে আমরা জানি আমেরিকার মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাবে যাবে অবস্থা, যুদ্ধ বিরতি বা যুদ্ধ তারা জড়ায়নি। তবে যুদ্ধে না জড়ালেও যেটা সবচেয়ে বেশি আলোচনা উঠে আসছে সেটা হচ্ছে আমরা জানি সিন্ধু বা ইন্দুস ওয়াটার ট্রিটি, সিন্ধু জল চুক্তি। একটু আসেন এটা নিয়ে জানার চেষ্টা করি। সিন্ধু জল চুক্তি, সিন্ধু জল চুক্তি একটু জানার চেষ্টা করি। সিন্ধু জল চুক্তি ভাই, সিন্ধু জল চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 1960-এ। 1960-এ আসতে পারে। সিন্ধু জল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1960 সালে স্বাক্ষরিত হয়। সিন্ধু জল চুক্তি কার মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়? একটু পড়ে যেতে হবে ভাই, ডব্লিউবি। সিন্ধু জল চুক্তি কার মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হচ্ছে ডব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যবর্তী সিন্ধু জল চুক্তি। এখন আপনার কাছে একটা সহজ প্রশ্ন হতে পারে, ভাই কেন কেন পাকিস্তানের কাছে এই সিন্ধু জল চুক্তিটা এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ আসেন কারণটা জানি। দেখেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন এইখানটাতে অবস্থান করছে পাকিস্তান, এইখানে অবস্থান করছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় নদী, পাকিস্তানের জাতীয় নদী বলা হয় হচ্ছে এই সিন্ধু নদীকে। পাকিস্তানের জাতীয় নদী, পরীক্ষা প্রশ্ন আসতে পারে এখন পাকিস্তানের জাতীয় নদী কোনটা? উত্তর হচ্ছে সিন্ধু নদী। কারণ বর্তমান পিরিয়ডে ভাই এটা খুবই আলোচিত একটা নদী। দেখেন
এই নদীটার উৎপত্তি হয়েছে আমরা যে পড়েছি ছোট্টবেলায়, ওই যে আমাদের ব্রহ্মপুত্র, আমরা সবাই পড়েছি ব্রহ্মপুত্র, হিমালয়ের গাঙ্গোত্রী, না ওটা গঙ্গা, আমাদের পড়েছিলাম আমরা ব্রহ্মপুত্র, আমাদের উৎপত্তি ছিল মানস সরোবরে, পড়ে আসছেন আপনি। সো ওই মানস সরোবর, যেখানে তিব্বতের মানস সরোবর, ওই তিব্বতের ওই স্থান থেকেই উৎপন্ন হয়েছে এই সিন্ধুর। তাহলে প্রথমে এটা চীনের তিব্বত, উৎপত্তি স্থান হচ্ছে চীনের তিব্বত, তিব্বত থেকে উৎপন্ন হয়ে এটা চলে আসছে হচ্ছে ভারতে, এটা চলে আসছে ভারতে। আপনি দেখতে পাচ্ছেন এই যে উপরের পার্টটা, ভারতের উপরের পার্টটা, যদিও এই পার্টটা বলা যেতে পারে বেশ বিতর্কিত স্থান, কারণ এই পার্টটাতে হচ্ছে কাশ্মীর, লাদাখ এইসব স্থান। সো তিব্বত থেকে লাদাখের পাশ দিয়ে হয়ে এটি মানে এই সিন্ধু প্রবেশ করেছে পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান, আপনার নাম শুনেছেন গিলগিট বাল্টিস্তান, পাকিস্তানের একটা প্রদেশ, এই প্রদেশ দিয়ে। তারপর গিলগিট বাল্টিস্তান পেরিয়ে এটি ধীরে ধীরে নিচের দিকে নেমেছে, ধীরে ধীরে নিচের দিকে নেমেছে, ধীরে ধীরে নিচের দিকে নামতে নামতে আপনারা অনেকে নামই শুনেছেন সিন্ধু প্রদেশ, নাম শুনেছেন ভাই সিন্ধু প্রদেশ। এই সিন্ধু প্রদেশ এসেছে সিন্ধু নদী, তারপর সিন্ধু প্রদেশ পেরিয়ে আরব সাগরে পতিত হচ্ছে। কোন সাগরে? উত্তর হচ্ছে সিন্ধু নদী পতিত হয় আরব সাগরে। আর পাকিস্তানের বলা যেতে পারে অনেক বড় একটা অংশ, তিনটা প্রদেশ, তিনটা প্রদেশ পার করেছে এই সিন্ধু নদী। ঠিক আছে, পাকিস্তানের মোট প্রদেশের সংখ্যা এসেছে চারটা, চারটার মধ্যে তিন প্রদেশই পার করেছে সিন্ধু নদী। আর এই তিন প্রদেশেই বলা যেতে পারে পানি প্রবাহিত হয় এই নদীর মাধ্যমে, তাই এই নদীর পানি প্রবাহ পাকিস্তানের জন্য এতটা গুরুত্বপূর্ণ। আর সেই নদীর পানি প্রবাহ বন্ধ করে দিতে চলেছে ভারত, আর এই কারণেই দুটো দেশ এখন যুদ্ধ মুখোমুখি অবস্থা। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার যে ভারত পাকিস্তান কেন এখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে হবে অবস্থা বিদ্যমান। ওকে, এরপর আসেন আমরা এগুলো হচ্ছে সাম্প্রতিক জেনে ফেললাম, এবার একটু পিছনে যাওয়া যাক। পিছনে আমরা জানি পাকিস্তান, পাকিস্তানের যে তথ্যটা আসতে পারে সেটা হচ্ছে ভাই তাদের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো সম্পর্কে আমাদের সকল পরীক্ষাতেই প্রশ্ন থাকে, আর প্রশ্নটা খুব সহজ, সেটা হচ্ছে প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী, প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী, প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী কে? উত্তর হচ্ছে বেনজির ভুট্টো। ঠিক আছে, এর পরবর্তীতে যদি বলি পুরো ওয়ার্ল্ডের প্রথম নারী প্রধানমন্ত্রীকে, আমরা সেটাও জানি। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীলঙ্কা আমাদেরকে দেখিয়েছিল, যিনি আমাদের অত্যন্ত পরিচিত। আপনাদের কাছে প্রশ্ন, বলেন কে ছিল? আমাদের ফেসবুক থেকে যেসব ভাইরা দেখছেন তারাও একটু বলার চেষ্টা করেন, শ্রীলঙ্কা আমাদেরকে প্রথম নারী প্রধানমন্ত্রী দিয়েছিল পুরো ওয়ার্ল্ডে, তার নাম কি ছিল? একটু বলার চেষ্টা করবেন, শ্রীলঙ্কা আমাদেরকে প্রথম নারী প্রধানমন্ত্রী দিয়েছিল, কে ছিল? কে ছিল সেই নারী? একটু বলার চেষ্টা করবেন, প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিল? কি বন্দর ছিলেন, তার নামের ক্ষেত্রে কি বন্দর ছিল? আমরা আপনাদেরকে ক্লু দিচ্ছি, কোন একটা বন্দর থাকবে, ঠিক আছে, কোন একটা বন্দর থাকবে। ওকে, আপনারা অবশ্যই জানেন আশা করছি, শ্রীমাভো, শ্রীমাভো বন্দর নায়েক, ঠিক আছে, প্রথম নারী প্রধানমন্ত্রী, ঠিক আছে, শ্রীমাভো বন্দর নায়েক। এরপর ভারতের ক্ষেত্রে যদি এই প্রশ্নটা করে, আমরা জানি ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী, ঠিক আছে, ইন্দিরা গান্ধী। ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে যদি প্রশ্ন করে, এখন বাংলাদেশের ক্ষেত্রে এই প্রশ্নটি আসার পসিবিলিটি আরো বেশি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে খালেদা জিয়া, ঠিক আছে, বেগম খালেদা জিয়া, তিনি হচ্ছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ওকে, তাহলে এই আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাই। এই স্লাইডে মোটামুটি জানা হয়ে গেছে। এই স্লাইডে আমরা দেখার চেষ্টা করেছি দক্ষিণ এশিয়ার আটটা দেশ, মনে রাখা ট্রিক্সটা, তাদেরকে নিয়ে তৈরি হয়েছে সার্ক। সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার এখানে আফগানিস্তানে, এখানে সীমান্ত নির্দিষ্ট এমন দেশ হচ্ছে মালদ্বীপ। এরপর আমরা দেখতে পাচ্ছি ভারত পাকিস্তান এখন একটা সংঘাত চলছে, পেহেলগামের সে সন্ত্রাসী অ্যাটাক, এরপর হচ্ছে অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর উপর সিন্ধু জল চুক্তি, এরপর হচ্ছে সিন্ধু নদীর গমন পথ, এর পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করছি নারী প্রধানমন্ত্রীরা। ঠিক আছে, মোটামুটি আমাদের এইখানে দেখা হয়ে গেছে আমাদের খুব গুরুত্বপূর্ণ এই সকল ব্যক্তিদের সম্পর্কে।
এবার আসেন আমরা একটু আমাদের এই দক্ষিণ এশিয়া পার হয়ে একটু আমরা ডানে সরে যাব, অর্থাৎ আমরা আরেকটু পরের যে দেশগুলো আছে সেগুলো নিয়ে যাবো। আসেন আমরা এবার পরবর্তী স্লাইডে চলে যাই। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে একটু স্লাইড গুলো ছবি তুলে রাখবেন আপনারা, ঠিক আছে? একটা স্ক্রিনশট তুলে রাখেন, অনেক বেশি কাজে দেবে। অপারেশন সিন্দুরের তারিখ, কারা নেতৃত্ব দিয়েছিল, কোন যুদ্ধ বিমান, একই সাথে হচ্ছে পরবর্তীতে পেহেলগামের ঘটনা, পুরোটা আপনি জেনে যাবেন এখান থেকে, ঠিক আছে? আসেন এবার আমরা সামনে এগোই। আমরা সামনের দিকে এগোবো। সামনে যেটা দেখতে পাচ্ছি আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ সাউথ ইস্ট এশিয়া নিয়ে এবার হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি। সাউথ ইস্ট এশিয়া, আমরা জানি এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে দেশ আছে হচ্ছে ভাই 11টি। দেশ আছে কতটি? দেশ রয়েছে 11টি, এবং এই 11টি দেশ আমরা খুব সহজে মনে রাখতে পারি। আমরা ছোট্টবেলায় পড়েছি সবাই, কত সহজ সে সূত্র। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। আমরা পড়ে আসছি সবাই ভাই, এই লাইনটা দিয়ে হচ্ছে আমরা মনে রাখতে পারি আমাদের এই গুরুত্বপূর্ণ দেশগুলো, ঠিক আছে? ছোটবেলার টেকনিক, আমাদের সবার পরিচিত টেকনিক এম। এম এ ছিল হচ্ছে আমাদের মায়ানমার। এম এ কি ছিল? এম এ ছিল মায়ানমার। টিতে কি ছিল? টিতে ছিল থাইল্যান্ড। এম এ মায়ানমার, টিতে থাইল্যান্ড, টিতে ভিয়েতনাম। এরপর হচ্ছে এফ। এফ কে আসলে আমরা ধরবো হচ্ছে পি। এফ ফিলিপাইন। এফ এ ফিলিপাইন। কিন্তু আমরা মেলানোর সাথে এফ লিখলেও আমরা জানি ফিলিপাইন কিন্তু লিখতে হয় পি দ্বারা। ফিলিপাইন লিখতে হয় পি দ্বারা। এরপর আইতে ইন্দোনেশিয়া, এল এ লাওস, এম এ এখানে বলেছিলাম মালয়েশিয়া, বা এখানে বলেছি মায়ানমার। যদি এখানে বলি মায়ানমার তাহলে এটা হবে মালয়েশিয়া, যদি এখানে বলি মালয়েশিয়া এটা হচ্ছে মায়ানমার। আমাদেরকে মাথায় রাখতে হবে জাস্ট মালয়েশিয়া, মায়ানমার। এরপর বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, আছে সিঙ্গাপুর, লাস্টে আছে দাড়ি। দাড়িটাকে ধরে নিব আমরা টি। দাড়িটাকে কি ধরে নিব? দাড়িটাকে ধরে নিব টি। টিতে তিমুর লেসত। তিমুর লেসত। তাহলে এই 11টা দেশ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া, আর এদেরকে নিয়ে আছে একটা জোট। জোটের নাম হচ্ছে আসিয়ান। এদেরকে নিয়ে যে জোট, জোটের নাম কি ভাই? আসিয়ান। ছোটবেলায় প্রত্যেকে পড়েছেন অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এই আসিয়ানই হচ্ছে মূলত এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট। আর এই দেশগুলোর মধ্যে, এই দেশগুলোর মধ্যে জানি উপরের পার্টে বড় সড়ো আকারে আছে চীন। তো চীন থেকে একদম নিচে এই যেই তিনটা দেশ আছে, এই তিনটা দেশকে আবার একসাথে বলা হয় ইন্দো চায়না বা ইন্দো চীন। আমরা একটু লিখে রাখি এখানে ইন্দো চীন। সো ইন্দো চীন কাদেরকে বলে? ইন্দো চীনকে মনে রাখার জন্য আমাদের টেকনিক হচ্ছে লাক ভি। ইন্দো চীনকে মনে রাখার টেকনিক হচ্ছে লাক ভি। সো এই লাক ভি কারা একটু দেখেন। এই যে লাওস, কি আছে ভাই? লাওস, ঠিক আছে? লাওস। এর পরবর্তীতে এই যে লাওস, লাওস। এরপর হচ্ছে কতে কম্বোডিয়া, কতে কম্বোডিয়া। এরপর হচ্ছে ভিতে ভিয়েতনাম। তাহলে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। এই তিনটা দেশকে একসাথে বলা হয় লাক্কা ভি। আমাদের ইন্দো চীনের তিন দেশ, ঠিক আছে? একটা সময় ফ্রান্স তাদেরকে শাসন করত। একটা সময় হচ্ছে ভাই ফ্রান্স তাদেরকে শাসন করত। সো ফ্রান্স এই তিনটা দেশকে একসাথে নাম দিয়েছিল ইন্দো চায়না। সেখান থেকে নাম গেছে ইন্দো চীন। হয়ে গেল। এরপর তিমুর লিসত এখানে লাস্ট স্বাধীনতা পেয়েছে, এটা আপনি আগেই জেনে গেছেন, ঠিক আছে? সো এই হচ্ছে মূলত দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া। এরপর পাশে আমরা আরেকটু সামনে আগাই। আমাদের আরেকটু যদি আমরা সামনে যাই, এবার আমরা দেখতে পাবো আমাদের গুরুত্বপূর্ণ আরো কিছু দেশ, যেগুলোকে আমরা বলে থাকি দূর প্রাচ্য। যেগুলোকে আমরা বলি দূর প্রাচ্য। দূর মানে তো দূরে, প্রাচ্য মানে হচ্ছে আমাদের এই পূর্বের দেশগুলো। তাহলে বিশ্ব মানচিত্র, আপনারা মানচিত্রটা সবাই পরিচিত। এই হচ্ছে মনে করেন আমাদের বিশ্ব মানচিত্র। পূর্বের দেশগুলো, যে দেশগুলো অনেক দূরে, যে দেশগুলো এই পার্টে অবস্থান করে, এগুলোকে সাধারণত বলে দূর প্রাচ্য। এগুলোকে কি বলে ভাই? দূর প্রাচ্য। তাহলে এই দূর প্রাচ্যের দেশ কয়টা? দূর প্রাচ্যের দেশ সাধারণত 5টা। দূর প্রাচ্যের দেশ কয়টা হয়? 5টা।
আমরা মনে রাখার চেষ্টা করতে পারি কিভাবে এই পাঁচটা দেশ, দেখেন কতটা সহজ এই পাঁচ দেশ মনে রাখা। দূরপ্রাচ্যের দেশ হচ্ছে পাঁচটা দেশ আছে এখানে। যেমন চায়না, সবচেয়ে বড় কোনটা? চায়না। এরপর চায়নার মাথার উপরে মঙ্গোলিয়া, চায়নার মাথার উপরে মঙ্গোলিয়া, যে মঙ্গোলিয়া থেকে এসেছিল চেঙ্গিস খান, যেখান থেকে মঙ্গোলদের উৎপত্তি। ঠিক আছে, এখানে কিন্তু মঙ্গোল বলতেছে, মোগল না, কিন্তু মোগল না। তাহলে এই চেঙ্গিস খানের যে জন্মভূমি মঙ্গোলিয়া। এরপর একটু সরে আসে, এইখানে হচ্ছে বিখ্যাত সে কোরিয়া উপদ্বীপ। একটা হচ্ছে উত্তর কোরিয়া, আর একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। অবশ্যই উপরেরটা উত্তর, নিচেরটা দক্ষিণ। উপরেরটা উত্তর, নিচেরটা দক্ষিণ। তাহলে উপরেরটা উত্তর কোরিয়া, নিচেরটা দক্ষিণ কোরিয়া। উপরেরটা উত্তর কোরিয়া, নিচেরটা দক্ষিণ কোরিয়া। লাস্টে জাপান, লাস্টে হয় জাপান। এই হচ্ছে বলা যেতে পারে আমাদের পাঁচটা দেশ। এই পাঁচটা দেশ নিয়ে তৈরি হচ্ছে দূরপ্রাচ্য। মনে রাখবো কিভাবে? সুন্দর করে বলবেন। চীন জাপান, চীন জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। চীন জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। চীন জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। এই পাঁচ দেশ নিয়ে তৈরি হচ্ছে দূরপ্রাচ্য। এগুলো নিয়ে কি তৈরি হচ্ছে? দূরপ্রাচ্য। এরপর আপনি দেখেন তো কত কিছু এগুলো নিয়ে আপনি জানেন। এই যে জাপান, জাপান এটারে আপনি নিপ্পন বলে ডাকেন। জাপানকে কি নামে ডাকেন? জাপানকে আপনি নিপ্পন বলে ডাকেন। ঠিক আছে, জাপানের আগের নাম নিপ্পন। আপনি পড়ে আসছেন জাপানে গুরুত্বপূর্ণ বড় বড় কয়টা দ্বীপ আছে? উত্তর হচ্ছে চারটা। জাপানের দ্বীপ বড় বড় কয়টা? চারটা। চারটা বলে, চারটার নাম কি আপনি পড়েছেন? হনশু, কিয়োশু, শিকোকু, হক্কাইডো পড়েছেন। হনশু, শিকোকু, হনশু, শিকোকু। ঠিক আছে, হনশু, শিকোকু, কিয়োশু, হোক্কাইডো আপনি পড়েছেন। জাপানের গুরুত্বপূর্ণ চার দ্বীপ, জাপানের গুরুত্বপূর্ণ চারটা দ্বীপ, এই যে চারটা। ঠিক আছে, চারটা দ্বীপ হনশু, শিকোকু বা হনশু, কিয়োশু, শিকোকু, হোক্কাইডো। চার দ্বীপ। যদি বলে বড় কোনটা, জাপানের বড় কোনটা? উত্তর হচ্ছে হনশু দ্বীপ। উত্তর হচ্ছে ভাই হনশু দ্বীপ সবচেয়ে বড়। তাহলে হনশু যদি হয় সবচেয়ে বড়, যদি বলে টোকিও কোন দ্বীপে, যদি বলে টোকিও কোন দ্বীপে, উত্তর হচ্ছে টোকিও হনশু দ্বীপে। টোকিও কোন দ্বীপে? টোকিও হনশু দ্বীপে। টোকিও জাপানের গুরুত্বপূর্ণ বড় শহর, রাজধানী। তাহলে টোকিও কোন দ্বীপে? টোকিও হনশু দ্বীপে। এরপর আপনি আরো জানেন, যদি প্রশ্ন করে, আমরা জানি জাপানের একটা দ্বীপে, জাপানের একটা দ্বীপে ঘাঁটি গেড়েছে আমেরিকা। জাপানের একটা দ্বীপে আমেরিকার ঘাঁটি আছে। যদি প্রশ্ন করে সে দ্বীপের নাম কি, সে দ্বীপের নাম কি, আপনি সাথে সাথে বলবেন ওকি নাওয়া। ওকি নাওয়া। জাপানের যে দ্বীপে, জাপানের যে দ্বীপে আছে আমেরিকার ঘাঁটি, জাপানের যে দ্বীপে আছে আমেরিকার ঘাঁটি, সেটির নামই হচ্ছে ওকি নাওয়া। এরপর যদি বলে জাপানের বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত শহর কোনটি, জাপানের বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত শহর কোনটি, আপনি বলবেন ওসাকা। ওসাকা, ওসাকা হচ্ছে জাপানের বস্ত্র শিল্পের জন্য গুরুত্বপূর্ণ শহর, যে কারণে এই শহরটাকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার। যে কারণে এটাকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার। তাহলে সেই শহরটার নামই হচ্ছে ওসাকা, যেটাকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার। এর পরবর্তীতে জাপানে অনেক ভূমিকম্প হয়, এটা আমরা জানি। জাপানের ভূমিকম্প প্রবণ। বাট আরেকটা ব্যাপার আছে, জাপানের ভূমিকম্প হবে, আপনি বসে বসে দোয়া করবেন যেন ভূমিকম্প না হয়। কেন করবেন দোয়া? কারণ বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য, বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য যে দেশটা দেয়, সে দেশটার নাম হচ্ছে জাপান। সে দেশটার নাম কি ভাই? জাপান। তাহলে জাপান আগের নাম হচ্ছে নিপ্পন। জাপানের আছে বড় বড় চারটা দ্বীপ, তার মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে হনশু। হনশুর মধ্যে অবস্থান করে তার রাজধানী টোকিও। জাপানের যে দ্বীপে, জাপানের যে দ্বীপে আমেরিকার ঘাঁটি, তার নাম হচ্ছে ওকি নাওয়া। জাপানের যে দ্বীপ কাপড়ের জন্য বিখ্যাত, বা জাপানের যে শহরটা কাপড়ের জন্য বিখ্যাত, সেটার নাম ওসাকা, যাকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার। কেন জাপানের জন্য আমি দোয়া করব? কারণ জাপান বাংলাদেশকে করে সবচেয়ে বেশি সাহায্য। তাহলে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য দেয় কোন দেশ? উত্তর হচ্ছে জাপান। উত্তর হচ্ছে ভাই জাপান। তাহলে দেখেন, জাপান নিয়ে আমি অনেক কিছু জানি। এরপর আসা চায়না, বেশি দিন যায় না, কিন্তু বেশি দিন না গেলেও এখন বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পরাশক্তি চায়না। চায়না নিয়ে অনেক কিছু আমাদেরকে ভাই জানতে হবে। যেমন
প্রথমেই যেটা জানা দরকার একটু ভালো করে, যদিও আজকের ক্লাস আমরা এটা পড়বো না, এটা বিপ্লবের ক্লাসে দেখবো, সেটা হচ্ছে ভাই চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। তাহলে জাস্ট আমরা একটা মাথায় রাখবো, চীনে একটা বিপ্লব হয়েছিল, চীনে একটা বিপ্লব হয়েছিল যেটা একটা সমাজতান্ত্রিক বিপ্লব। যে বিপ্লবের মহান নেতা, যে বিপ্লবের মহান নেতা ছিলেন মাও সেতুং। চীনের সে বিখ্যাত বিপ্লবের মহান নেতা ছিলেন মাও সেতুং। তার নেতৃত্বে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল বা সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু চীনের একটা অংশ সমাজতন্ত্র চললেও বা মূল চায়নাতে সমাজতন্ত্র চললেও চীনের স্বায়ত্তশাসিত কিছু কিছু অঞ্চলের সমাজতন্ত্র চলে না। ওইসব জায়গাতে চলে হচ্ছে পুঁজিবাদতন্ত্র। যে কারণে বলা হয় এক দেশ দুই নীতি। এক দেশ দুই নীতি কোথায় প্রচলিত? উত্তর হচ্ছে চায়না। তাহলে আমরা একটু লিখে রাখি ভাই, এক দেশ দুই নীতি। আমরা এখানে লিখছি এক দেশ দুই নীতি। এক দেশ দুই নীতি কোথায় প্রচলিত? উত্তর হচ্ছে এক দেশ দুই নীতি প্রচলিত হচ্ছে চায়নাতে। এক দেশ দুই নীতি প্রচলিত হচ্ছে চায়নাতে। এবার আপনি বলবেন চায়নার কোথায় প্রচলিত, এটা বলেন। চায়নার একটা জায়গা আছে, আমরা জানি তাইওয়ান। আমরা জানি চায়নার রয়েছে তাইওয়ান। এছাড়া চায়নার দখল কিন্তু আরেকটা জায়গা আছে, যেটা হচ্ছে হংকং। এই তাইওয়ান, হংকং এগুলোতে মূলত চলে হচ্ছে পুঁজিবাদ, কিন্তু মূল চায়নাতে চলে হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক মতবাদ। এই কারণে বলা হয়েছে এক দেশ দুই নীতি। এরপর চায়নার পাশেই বা বলা যেতে পারে চায়নার একটু নিচেই বড় সড় একটা সাগর আছে, যার নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর। যার নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর। এর নাম কি ভাই? দক্ষিণ চীন সাগর। যদি প্রশ্ন করে ভাই, যদি প্রশ্ন করে চায়নার নিচের পার্টে এই সাগরটা দক্ষিণে, যদি প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম কি? উত্তর হচ্ছে দক্ষিণ চীন সাগর। চায়নার নিচে বা চায়নার দক্ষিণে দক্ষিণ চীন সাগর অবস্থান করছে। পৃথিবীর সবচেয়ে বড় সাগর, পৃথিবীর সবচেয়ে বড় সাগর দক্ষিণ চীন সাগর। এরপর আরো যদি আপনি চায়নার সম্পর্কে জানার চেষ্টা করেন, আপনাকে সহজ প্রশ্ন করা যেতে পারে, সেটা হচ্ছে এই দক্ষিণ চীন সাগরের মধ্যে চায়না একটা কাল্পনিক রেখা টানে এবং অতটুক পর্যন্ত নিজেদের এলাকা বলে দাবি করে। সে ডাকটার নাম কি? উত্তরটা হচ্ছে নাইন ড্যাশ লাইন। নাইন ড্যাশ লাইন। ছোটবেলায় আপনি ভাই ড্যাশ চিহ্ন দিয়েছেন না, ড্যাশ ড্যাশ, এভাবে 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 ড্যাশ চিহ্ন দিয়েছেন না? সো চায়না কি করে ওই দক্ষিণ চীন সাগরে 9টা এরকম ড্যাশ চিহ্ন দেয়। ড্যাশ চিহ্ন দিয়ে বলছে এই জায়গাটুকুর মালিক হচ্ছে আমরা। সো এই দাগটার নামে হচ্ছে নাইন ড্যাশ লাইন। সো প্রশ্ন আসতে পারে নাইন ড্যাশ লাইন আঁকা হয় কোন সাগরে? উত্তর হচ্ছে দক্ষিণ চীন সাগর। প্রশ্ন আসতে পারে নাইন ড্যাশ লাইন কোন দেশের মতবাদ? উত্তর হচ্ছে দক্ষিণ আমাদের দক্ষিণ চীনের সাগরের এই লাইনের মতবাদ হচ্ছে চীনের দেয়া। কার দেয়া? চীনের দেয়া। এরপর আরো ব্যাপার আছে, মানে চীন সম্পর্কে কথা বলতে গেলে শেষ হবে না আমাদের ক্লাস, কিন্তু হচ্ছে মানে আমাদের তথ্য রয়ে যাবে, ক্লাস শেষ হবে না। ঠিক আছে? চায়নার এই যে বর্তমানে তারা অনেক অনেক প্রকল্প নিচ্ছে, যেমন আপনি খুব ভালো করে জানেন তারা হচ্ছে একটা বেল্ট ইনিশিয়েটিভ নিয়েছে। কি নিয়েছে ভাই? তারা বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ নিয়েছে। তাহলে লিখে রাখেন তো, BRI। লিখবেন BRI, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ নিয়েছে কোন দেশ? উত্তর হচ্ছে চায়না। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের উদ্যোক্তা দেশ বা বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ নিয়েছে যে দেশ, সেটা হচ্ছে চায়না। পুরো বিশ্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশের মধ্যে তারা সরাসরি রাস্তা, সংযোগ সড়ক স্থাপন করবে। এখানে সংযোগ সড়ক বলতে যে শুধু মাটির রাস্তা হবে মানে হচ্ছে শুধু মাটির উপরে রাস্তা হবে তা না। মাটির উপরে রাস্তা হবে, জলপথ তৈরি হবে, বিমান পথ তৈরি হবে, মানুষ সরাসরি যাওয়ার যে ব্যবস্থা সেটা তৈরি হবে। সো BRI, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প কোন দেশ গ্রহণ করেছে? হচ্ছে। ঠিক আছে? অনেকগুলো কথা রয়েছে। এরপর মনে করেন আরো প্রশ্ন করা যেতে পারে, যদি প্রশ্ন করে পিং পং ডিপ্লোমেসি, পিং পং ডিপ্লোমেসি, পিং পং ডিপ্লোমেসি কোন দেশের মধ্যে বিদ্যমান? উত্তর হচ্ছে চায়না আর আমেরিকা। চায়না আর আমেরিকার মধ্যে সম্পর্ক খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল। সে খারাপ সম্পর্কটা ভালো হয়েছে
টেবিল টেনিস খেলার মধ্য দিয়ে। তো সেই টেবিল টেনিস খেলার কারণে সেটার নাম হয়েছে পিং পং ডিপ্লোমেসি। আসতে পারে পিং পং ডিপ্লোমেসি কোন দুটি দেশের মধ্যে সম্পর্ক তৈরি করেছে বা কোন দুটি দেশের মধ্যে কার্যকর হচ্ছে? উত্তর করবেন চায়না। ঠিক আছে ভাই, তাহলে আমরা একটু চায়না সম্পর্কে জানার চেষ্টা করেছি, কোরিয়া সম্পর্কে জানার চেষ্টা করেছি, জাপান সম্পর্কে জানার চেষ্টা করেছি, মঙ্গোলিয়া সম্পর্কে জেনেছি। এবার চলেন সামনের স্লাইডে যাই। তার আগে একটা স্ক্রিনশট তুলে রাখবেন, একটা কষ্ট করে ভাই স্ক্রিনশট তুলে রাখবেন দেখার জন্য যে এই ব্যাপারগুলো আপনারা জানেন কিনা। ঠিক আছে, এইবার আমরা একটু সামনে যাব। ওকে, আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, আমাদের এইটাই বলা যেতে পারে আমাদের লাস্ট স্লাইড। আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। এইখানে আমরা আলোচনা করব মধ্য এশিয়া নিয়ে। মধ্য এশিয়া, মিডল এশিয়া, ঠিক আছে ভাই, সেন্ট্রাল এশিয়া। এইটা নিয়ে সেন্ট্রাল এশিয়া মনে রাখার সহজ টেকনিক হচ্ছে ভাই উতুতা কাকি। উতুতা কাকি আপনি মাথায় রাখবেন, উতুতা কাকিকে। ঠিক আছে, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, ঠিক আছে, সব স্থান, সব স্থান এক কথায় আপনি পাবেন এই মধ্য এশিয়া। মাথায় রাখবো, বাদ যাবে দুই স্থান, বাদ যাবে দুই স্থান। একটার নাম পাকিস্তান, একটার নাম আফগানিস্তান। পাকিস্তান আফগানিস্তান বাদে, পাকিস্তান আফগানিস্তান বাদে যত স্থান আছে সবই হচ্ছে মধ্য এশিয়ার দেশ। উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, এগুলো নিয়ে হচ্ছে মধ্য এশিয়া। তার মধ্যে আয়তনে বড় হচ্ছে এই কাজাখস্তান, আয়তনে বড় হচ্ছে কাজাখস্তান। যদি বলে মুসলিম দেশগুলোর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ কোনটি, মুসলিম দেশগুলোর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ কোনটি, আপনি চোখ বন্ধ করে বলে দেবেন সেটা হচ্ছে কাজাখস্তান। তাহলে মুসলিম দেশগুলোর মধ্যে আয়তনে বৃহত্তম, মুসলিম দেশগুলোর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে এই কাজাখস্তান। তাহলে আমরা দেখে ফেললাম মধ্য এশিয়ার দেশগুলো কেমন করে মনে রাখা যায় সেগুলো। তাহলে দেখেন, কথায় কথায় আমরা খুব অল্প সময়ের মধ্যে, মাত্র 1 ঘন্টার মধ্যে অনেক কিছু দেখে ফেলেছি। আমরা পৃথিবীর মানচিত্রটা ফার্স্টে দেখলাম, দেখার পর পৃথিবীর মানচিত্রে প্রত্যেকটা মহাদেশের কয়টা করে দেশ আছে, কয়টা করে বড় বড় দেশ আছে, কিংবা বলা যেতে পারে সেখানকার আয়তনে বড় কোনটা, জনসংখ্যা বড় কোনটা, আয়তনে ছোট কোনটা, জনসংখ্যা ছোট কোনটা, সর্বশেষ স্বাধীন কোনটা, কোন মহাদেশের আলাদা কি নাম আছে, কি নামে সেগুলোকে ডাকে। আমরা দেখে ফেলেছি দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া সেখানে ভারত পাকিস্তানের যে চলমান সংকট রয়েছে আমরা সেটি দেখে ফেলার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা দেখার চেষ্টা করেছি দক্ষিণ পূর্ব এশিয়া, সেখানে এসে আমরা আসিয়ান নিয়ে কথা বলেছি। তারপর আমরা দেখার চেষ্টা করেছি আমাদের অতি পরিচিত দূর প্রাচ্য। আমরা দেখেছি ভাই দূর প্রাচ্য, সেখানে খুব গুরুত্ব সহকারে দেখেছি জাপান, দেখেছি চায়না, দেখেছি কোরিয়া, দেখেছি মঙ্গোলিয়া। লাস্টলি আমরা একটু কথা বলেছি মধ্য এশিয়া নিয়ে, যেখানে আমরা দেখেছি কাজাখস্তানের মতো আয়তনে বৃহত্তম দেশ। আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে আপনাদের কাছে আবারও আহ্বান, আমাদের এই কোর্সে এমন অসংখ্য চমৎকার চমৎকার বিষয় নিয়ে খুব সহজ সাবলীল সুন্দর আলোচনায় আমাদের ক্লাস কিন্তু এগিয়ে চলেছে। আমাদের এই কোর্সে আপনারা অতি দ্রুততার সাথে যোগদান করে ফেলতে পারেন খুবই স্বল্প মূল্যে। আমাদের 5,000 টাকার কোর্স বর্তমানে 50% ছাড়ে 2500 টাকাতে আপনারা যোগদান করতে পারবেন। এই কোর্সে থাকবে অনেক অনেক ক্লাস, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং একই সাথে সাধারণ জ্ঞানের উপর আপনারা দক্ষ হয়ে উঠতে পারবেন এবং ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্যে অর্জন করতে পারবেন। সেই প্রত্যাশায় আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।